আমার স্বামী মারা যাওয়ার প্রায় 6 মাস হতে চলল। এখন আমার শ্বশুরবাড়ির সবাই চাচ্ছে আমার সাথে আমার দেবরের বিয়ে দিতে, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। কেন রাজি হলাম না, আবার আমার স্বামী বা কিভাবে মারা গেল, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার স্বামী সৌদি প্রবাসী, দেশে যাওয়ার 2 বছর পর আবার দেশে এসেছিল। তারপর তো আমাদের বিয়ে হলো। বিয়ের 3 মাস পরে আমার স্বামী আবার সৌদি আরবে চলে যায়। আমার স্বামী যাওয়ার পর থেকে বলেছিল তার বুকে ব্যথা করে। তো আমি প্রথমে মনে করেছিলাম হয়তো সে ওইখানে ঠিক মতো খায় না, আবার সে নিজেই রান্না করে খেত। হয়তো বা রান্না করতে কখনো ইচ্ছে করতো না, খাওয়া দাওয়ার এদিক ওদিক হয়েছে, তার জন্য হয়তো বা গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। তো আমার স্বামীকে আমি বললাম যে তুমি ভালো ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো যে এটা গ্যাসের সমস্যা কিনা। প্রথমে আমার স্বামীও মনে করেছিল যে হয়তো গ্যাসের জন্য, তার জন্য আবার অনেকগুলো গ্যাসের ওষুধও খেয়েছিল। প্রথমে তো ও ডাক্তারের কাছে যেতে চাইছিল না। এর 2-1 মাস পর পর আবার বুকে ব্যথা শুরু হয়। তারপর সে ডাক্তারের কাছে গিয়েছিল, তো ডাক্তার বলেছিল এটা হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে ওষুধও নিয়ে এসেছিল। আমি তো ফোন করে বলতাম যে ঠিকভাবে ওষুধ খাচ্ছে কিনা। ও তো বলতো যে সে নিয়মিত ওষুধ খায়। এর মাঝে কিন্তু আমি কনসেপ্টও করি। এর 2 মাস পরে আমি পরীক্ষা করে বুঝতে পারি যে আমি মা হতে চলেছি। তখন কিন্তু আমার স্বামী দেশে ছিল। এর 1 মাস পরেই বিদেশে গিয়েছে। এদিকে আমি যেহেতু অসুস্থ, আমার শাশুড়িও ছিল অসুস্থ, তার জন্য আমার স্বামী আমাদেরকে কিছুই বলে না। সে বুকে ব্যথা নিয়ে 3 দিন সৌদি আরবের হসপিটালে ভর্তি ছিল, এটা আমাদেরকে জানায়নি। এর কয়েক মাস পরে আমার একটা মেয়ে সন্তান হয়। দেখে তো আমার স্বামী খুবই খুশি হয়েছিল। এদিকে আমি আবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরেও মাঝে মাঝে আমার স্বামীকে জিজ্ঞাসা করতাম যে তার বুকের ব্যথা এখনো আছে কিনা। সে তো কখনোই স্বীকার করতো না যে তার বুকের ব্যথা আছে। সে আমাকে প্রায় বলতো না আমার বুকে এখন কোনো সমস্যা নেই। রাতে প্রায় তখন 1টা বাজে, তখন আমার স্বামী আমাকে ফোন দিয়েছিল। তখন বলতেছে আমি হয়তো বাঁচবো না, তুমি আমার সন্তান, আমার মা বাবা, আমার ভাইটাকে দেখে রাখবা। তো তখন আমি কান্না করে দিয়েছিলাম। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম কেন, তোমার কি হয়েছে, আবার কি বুকে ব্যথা হয়েছে? তো আমার স্বামী তখন কোনো কথাই বলতে পারতেছিল না। সে এতটাই ব্যথায় কাতরাচ্ছিল। ওইখানে তো দেখার মতো কেউ ছিল না। তার সাথে তার একটা কলিগ ছিল, সেও তখন অফিস টাইমে ছিল। সে একাই রুমের মধ্যে ছিল। আমি সারা রাত সেদিন ঘুমাতে পারিনি। জানি না আমার স্বামী সেখানে ব্যথায় কতটা কাতরাচ্ছিল। তারপরের দিন আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আম্মা দেখেন আপনার ছেলের তো বুকের ব্যথা অনেকটাই বেড়ে গিয়েছে, সে এবার দেশে আসুক। আমার শ্বশুর তখন বলেছিল এখন তো তেমন একটা টাকাও জমায় নেই, আর 1টা বছর যাক, তারপরে সে দেশে এসে আর বিদেশে যাওয়ার দরকার নেই। তো তারপর আমি আমার স্বামীকে এ ব্যাপারে আর কোনো কিছুই বলিনি। তারপর আমার স্বামীও বলছিল যে সে এখন একটু সুস্থ, কিন্তু আমার মনটা কোনোভাবেই মানছিল না। আমি তারপর আবার ওকে ফোন দিয়ে বারবার বলতাম তোমাকে আর ওইখানে থাকার দরকার নেই, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, তুমি দেশে চলে আসো, আমার মেয়েটার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। যেহেতু রাজি হচ্ছিল না, এদিকে আমি আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে বললাম। তো আমার শ্বশুর শাশুড়িরা রাজি হয়েছিল। তারপর ওকে ফোন দিয়ে বলল যে দেশে আসার জন্য, দেশে এসে চিকিৎসা করে যদি সে ভালো হয় তারপর আবার বিদেশ পাঠিয়ে দিবে। তো আমার স্বামীও আবার না করতে পারলো না। কিছুদিন পরে আমার স্বামী দেশে এসেছিল। আমার স্বামী এসেছিল 15 তারিখে, আর 19 তারিখে ছিল আমার মেয়ের প্রথম জন্মদিন। তো আমার স্বামী যেদিন এসেছিল তার পরের দিনে ওকে বলেছিলাম চলো ডাক্তারের কাছে চলো। তো আমার স্বামী বলেছিল যে আমার মেয়ের প্রথম জন্মদিন, জন্মদিনের পরের দিনেই যাব, জন্মদিনের আগে আর কোথাও বের হব না। আমি এই সময়টা আমার মেয়েটাকেই দিব, আর কিচ্ছু বলো না তুমি, আমি পরে ডাক্তারের কাছে যাব। তো আমি অনেক জেদাজেদি করেছিলাম যে চলো আগে ডাক্তারের কাছে চলো, জন্মদিন পরে পালন করব। তো সে তার কথাতেই অটুট ছিল, সে আগে তার মেয়ের জন্মদিন করবে, তারপরেই হচ্ছে ডাক্তারের কাছে যাবে। মাঝে কিন্তু আমি হার্ট বিশেষজ্ঞ বড় ডাক্তারের সিরিয়াল নাম্বার, তারপর কোন দিন বসে কখন বসে, 20 তারিখের জন্য আমি সব কিছু রেডি করে রেখেছিলাম যে 20 তারিখ সকাল সকাল আমরা ওই ডাক্তারের কাছে যাব, সিরিয়ালও নিয়ে রেখেছিলাম। তো 19 তারিখেই যেহেতু আমার মেয়ের জন্মদিন, তার আগের দিন আমরা একটা মোটামুটি ভালোই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিলাম। ও যাওয়ার পর থেকে বাড়িতে তেমন একটা অনুষ্ঠান হয়নি বা আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়নি। তার জন্য আমার শাশুড়িও বলেছিল যে এই সুযোগে সবাইকে দাওয়াত দেওয়া যাক। তো আমার বাবার বাড়ি, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, তারপর হচ্ছে ওর খালা, মামি,
মামা সবাইকে দাওয়াত করানো হলো। 19 তারিখে আমার মেয়ের জন্মদিনে সবাই এসেছিল, কোনো আত্মীয় স্বজনই বাদ যায়নি, পাড়া প্রতিবেশী সবাই এসেছিল। আমার স্বামী তো নিজে দায়িত্ব নিয়ে A to Z সব কিছুই গুছিয়েছিল। 7:30টার দিক আমার মেয়ের জন্মদিনে কেক কাটা হয়। আমার স্বামী তখন পর্যন্ত ভালো ছিল, সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল। তারপর আমি হঠাৎ করে দেখলাম যে আমার স্বামী ঘরে গিয়ে শুয়ে পড়লো। তো আমিও তাড়াতাড়ি করে ঘুরে গেলাম। তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি বুকে ব্যথা করতেছে? তো আমার স্বামী বলল যে না, সারাদিন এই খাটাখাটনি করলাম, তার জন্য হয়তো শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, তুমি একটু পানি এনে দাও, তারপর আমি ঠিক হয়ে যাব। তো আমিও পানি এনে দিলাম। আমিও মনে করলাম যে হ্যাঁ, সকাল থেকে তো সব কিছুই করলো, বাজার করা সব কিছু এগিয়ে দেওয়া একাই মেনটেন করলো। তো আমিও আবার এসে আত্মীয় স্বজনের খাওয়া দাওয়ার এদিকে দেখছিলাম। তারপর আমার মন মানতেছিল না, আমি বারবার ঘরে গিয়ে দেখতেছি ও বুকে হাত দিয়ে একদম চোখ বন্ধ করে আছে। তো আমি বললাম যে কেন, এরকম কি খারাপ লাগতেছে, চলো ডাক্তারের কাছে যাই। তো স্বামী বলতেছে না, তুমি খালি অল্পতেই অনেক টেনশন করো। ধীরে ধীরে সব আত্মীয় স্বজনরা চলে গেল। কিছুক্ষণ পর সে আবার নিজে নিজেই উঠলো। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, সে স্বাভাবিকভাবেই ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করে, সবাই যেহেতু সারাদিন অনেক কাজ করছে, তার জন্য আবার ঘুমাতে গেলাম। আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, আমার স্বামীও ঘুমিয়ে গিয়েছিল। আমি এর মাঝেও কিন্তু ওকে দেখছিলাম যে ও ঘুমাচ্ছিল কি না। তারপর দেখলাম যে না, ও ঘুমিয়ে গিয়েছে। তার জন্য আবার আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। তখন রাত প্রায় 3টা বাজে। তখন আমার হঠাৎ করে চোখটা খুলে গেল। দেখলাম যে আমার স্বামী বুকে হাত দিয়ে একদম ব্যথায় কাতরাচ্ছিল। আমার স্বামী ব্যথায় কথাও বলতে পারছিল না, ও শুধু আমাকে ইশারা দিয়ে বলতেছে যে তুমি চিল্লাচিল্লি করো না, কাউকে কিছু বলো না, চুপ মানে চুপ হয়ে থাকতে বলতেছে। তো আমি তাকে দেখার পর আর চুপ করে থাকতে পারলাম না, আমি কান্না করলাম। আমার কান্নার শব্দ শুনে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসে আমার স্বামীকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছিল। আমাদের গ্রামের বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে, প্রায় অনেকটাই দূরে, যে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স পাবো এরকম ব্যবস্থাটাও ছিল না। তো কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। তারপর আমার দেবর ওই রাতেই 3টার সময় বাইরে গিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসছিল। আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেবর সবাই আমার স্বামীকে নিয়ে সেদিন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু হসপিটালে গিয়ে ডাক্তারের কাছ থেকে যে এমন একটা খবর শুনবো, সেটা যেন জীবনে একবারও কল্পনাও করতে পারিনি। ডাক্তার আমার স্বামীকে দেখেই বলল যে সে যাওয়ার সময়ই নাকি মারা গিয়েছে, মানে হাসপাতালে পৌঁছার আগেই। এটা শুনে মনে হয় আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম, আমার চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছে না। আমার সাথে এটা কি হলো, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে আমার স্বামীর সাথে এটাই আমার শেষ দেখা। তো আমি ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা হতে পারে না, আপনি আরেকবার চেক করুন। তো ডাক্তার বারবারই বলছিল যে আমাদের আর কিছু করার নেই। তখন আমি পাগল প্রায় হয়ে গেছিলাম। আমার মেয়ে কোথায়, কোন দিকে কী আসতে, কোনো কিছুই মানে আমার মনে ছিল না আমি যে কি করতেছিলাম। কিছুক্ষণ পরে আমার স্বামীকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কয়েক ঘন্টা আগেই তো সে আমার সাথে কথা বলেছিল, কিন্তু এখন তার পাশে বসেই আমি কান্না করতেছি, অনেক চিৎকার করতেছি, কিন্তু সেই মানুষটা একদম নিশ্চুপ হয়ে শুয়ে আছে। বাড়িতে আসার পর তার দাফন করা হলো। আজকে প্রায় 6 মাস হতে চললো। আমার শ্বশুর শাশুড়ি চাইতেছে তার ছোট ছেলের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। তার জায়গায় অন্য কাউকেই বসাতে পারবো না। আর আমার ছোট দেবর, বিয়ের পর থেকে ওকে আমি ভাই বলে এসেছি, ভাইয়ের মতোই স্নেহ করি। সেও আমাকে বড় ভাবির মতো সম্মান করে। সে তো ভাবি মানে না, সে আমাকে বড় বোনেই মানে। তার জীবনটা আমি নষ্ট করে দিতে চাই না, বা তাকে আমি বিয়ে করতে কখনোই পারবো না। এটা ভাবতেও যেন কেমন লাগে। আমি আমার স্বামীকে নিয়েই বেঁচে থাকবো। সে হয়তো আমার পাশে থাকবে না, কিন্তু সে তো আমার মনে আছে। এখন আমার বয়স মাত্র 22 বছর। এই বয়সে স্বামীকে হারালাম, বিধবা হলাম, মেয়ে তার বাবাকে হারালো। এর থেকে বড় কষ্ট পৃথিবীতে মনে হয় আর নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন।